মধ্যপ্রাচ্যের বেশিরভাগ যুদ্ধই শুরু হয় তেল নয়তো জমিকে ঘিরে, কিন্তু এই যুদ্ধের শুরুটা হয়েছিল একটা নদীকে কেন্দ্র করে, নাম শাত আল আরব। ইরাকের টাইগ্রিস আর ইউফ্রেটিস মিলে তৈরি এই নদী পারস্য উপসাগরে গিয়ে মেশে। মানচিত্রে দেখলে ছোট মনে হলেও এই নদীর দুই তীরে দাঁড়ালেই এর গুরুত্ব বোঝা যায়। এর দুই দিকে মুসলিম বিশ্বের দুই গুরুত্বপূর্ণ দেশ, ইরাক আর ইরান। ইরাকের একমাত্র সমুদ্র পথ এটি। বসরা বন্দর, তেল রপ্তানি, বাণিজ্য সব এই নদীর উপর নির্ভরশীল। শাত আল আরব না থাকলে ইরাক কার্যত ভূমি বেষ্টিত স্থল সীমানা ছাড়া কিছুই নয়, একটা বদ্ধ ঘরের মতো। অন্যদিকে ইরানের জন্য এই নদীর গুরুত্ব কম ছিল না। খুররাম শহর আর আবদান শহর এই নদীর তীরে অবস্থিত, যেখানে দেশের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার গড়ে উঠেছিল। ফলে এই নদীর নিয়ন্ত্রণ মানে শুধু ভূখণ্ড নয়, অর্থনৈতিক শক্তির উপরও নিয়ন্ত্রণ। এত গুরুত্বপূর্ণ একটা নদীর দুই পাশের দুই দেশের মানুষের মনে বিংশ শতাব্দীর শুরু থেকেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই নদী আসলে কার? সে সময় আজকের ইরানকে বলা হতো পারস্য, আর ইরাক ছিল অটোমান সাম্রাজ্যের অংশ, যেখানে কিনা আবার ব্রিটিশদের ইনফ্লুয়েন্স চলছিল। 1937 সালে ব্রিটিশরা মধ্যস্থতা করে যে সিদ্ধান্ত দিল, তাতে নদীটার উপর ইরাক পূর্ণ নিয়ন্ত্রণ পায়। ইরান পায় শুধু আবাদান শহরের কাছাকাছি অংশের নিয়ন্ত্রণ। পারস্য বা ইরান সে সময় যথেষ্ট দুর্বল থাকায় অনিচ্ছা সত্ত্বেও তারা সেই শর্ত মেনে নেয়। এখানেই গল্পটা থামতে পারত, কিন্তু সময় যত গড়াতে থাকে, বর্ডার আর শাত আল আরব নিয়ে দুদেশের মধ্যে দ্বন্দ্ব বাড়তেই থাকে। অন্যদিকে 1968 সালে ইরাকের ক্ষমতার মঞ্চে প্রবেশ করে বাথ পার্টি, আর সেই রাজনৈতিক ঢেউয়ের ভেতর থেকেই ধীরে ধীরে উঠে আসেন এক দৃঢ়, উচ্চাকাঙ্ক্ষী ও প্রভাবশালী ব্যক্তিত্ব সাদ্দাম হুসাইন, যিনি পরবর্তীতে ইরাকের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিজের অবস্থান গড়ে তোলেন। কিন্তু ক্ষমতার সেই কেন্দ্রবিন্দুতে পৌঁছানোর আগে 1975 সালে সাদ্দাম হুসাইনকে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। কুর্দি নামে ইরাকের একটা মাইনরিটি গ্রুপ নিজেদের স্বাধীনতার জন্য বিদ্রোহ শুরু করে এবং সাদ্দাম হুসাইন এক নড়বড়ে অবস্থায় পড়ে যান। কিন্তু কুর্দিরা তো মাইনরিটি গ্রুপ, তারা এত শক্তিশালী বিদ্রোহ চালিয়ে যাওয়ার মতো অস্ত্র বা রসদ পাচ্ছে কোথা থেকে? এখানেই ইরানের নাম আবার উঠে আসে। ইরান মূলত কুর্দিদের ব্যবহার করে ইরাকে একটা প্রেসার তৈরি করছিল, এবং তারা সফলও হয়েছিল বটে। না হলে কেন সাদ্দাম হুসাইন নিজে থেকে শাহ রেজা পাহলভির সাথে চুক্তি করতে চাইবেন? শাহ মুহাম্মদ রেজা পাহলভি ছিলেন তখনকার ইরানের শাসক এবং আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত মধ্যপ্রাচ্য মিত্র। সাদ্দাম হুসাইন শাহের সাথে বৈঠকে বসে বুঝলেন, টেবিলের ওপারে বসা মানুষটা সব দিক থেকে শক্তিশালী। আমেরিকার সমর্থন আছে, অর্থ আছে, সেনা আছে, আর এই দিকে সাদ্দাম একটা ভেঙে পড়তে থাকা দেশের প্রতিনিধি। সেদিন আলজিয়ার্স চুক্তি হলো এই শর্তে যে ইরান কুর্দি বিদ্রোহীদের সমর্থন বন্ধ করে দেবে, বিনিময়ে ইরাক শাত আল আরবের সীমানার অর্ধেক নিয়ন্ত্রণ ছেড়ে দেবে। সেদিন হাসিমুখে সাদ্দাম হুসাইন সেই চুক্তি মেনে নিলেও এর 5 বছর পর তিনি তার পাল্টা জবাবের সুযোগ পেলেন। কারণ 1979 সালে একসাথে একই বছরে দুটো ঘটনা ঘটল, যেটা পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার হিসাব বদলে দিল। একদিকে সাদ্দাম হুসাইন আনুষ্ঠানিকভাবে ইরাকের প্রেসিডেন্ট হলেন, অন্যদিকে ইরানের শাসক শাহ রেজা পাহলভি পালিয়ে গেল। একই সাথে সাদ্দাম হুসাইনের মনে একটা নতুন শঙ্কা বাসা বাঁধল। কি সেই শঙ্কা? তা জানতে হলে আগে শাহ রেজা পাহলভির পতনের ইতিহাস জানতে হবে। আমেরিকার পাপেট শাসক হিসেবে থাকা, স্বৈরাচারিতা এবং ইসলাম বিদ্বেষ সহ আরও অনেক কারণে পাহলভির বিরুদ্ধে 1978 সাল থেকেই ইরানের রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে বিপ্লব শুরু হয়। সেই বিপ্লব জোরালো হয় 1979 সালে। শেষমেশ দেশ ছাড়তে বাধ্য হয় রেজা পাহলভি এবং ইরানের ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। ইরান বিপ্লবের মাধ্যমে ইরান আনুষ্ঠানিকভাবে শিয়া রাষ্ট্রে পরিণত হয়। অন্যদিকে ইরাকেরও মোট জনসংখ্যার প্রায় 60 থেকে 65% মানুষই শিয়া মুসলিম, কিন্তু দেশটা চলত সাদ্দামের বাথ পার্টির মাধ্যমে, অর্থাৎ সুন্নি সংখ্যালঘুর হাতে। শিয়ারা বলতে গেলে এক প্রকার অবহেলিতই ছিল। দশকের পর দশক ধরে চাপা পড়া একটা জনগোষ্ঠী দেখল
পাশের রাষ্ট্রেই অত্যাচারী শাসকের পতন হয়েছে, তাও আবার শিয়া নেতৃত্বের মাধ্যমে। আর এই মুহূর্তে খোমেইনি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বললেন, আমাদের বিপ্লব শুধু ইরানের জন্য নয়, যেখানে জালিম শাসক আছে সেখানে বিপ্লব হবেই। সেই কথাগুলো রেডিওতে ভেসে বাগদাদে পৌঁছালো। সাদ্দাম হুসেইনের মনে শঙ্কা জাগল, আবারও একটা বিদ্রোহের আগুন জ্বললে তা নেভানো যাবে না। তিনি বুঝলেন আয়াতুল্লাহ খোমেইনি ইরাকের শিয়াদেরও উস্কে দিতে পারেন। কিন্তু এত শঙ্কার মাঝেও সাদ্দামের সামনে একটা সুযোগ দিনের আলোর মতো পরিষ্কার ছিল। বিপ্লবের পর ইরানের সেনাবাহিনী তখন ভেঙে পড়েছে। শাহের আমলের অফিসারদের হয় মেরে ফেলা হয়েছে, নয়তো পালিয়ে গেছে। দেশটা ভেতর থেকে দুর্বল, একই সাথে আমেরিকার সাথে ইরানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এটাই মোক্ষম সুযোগ, ইরাকে আসন্ন বিদ্রোহকে গোড়া থেকে উপড়ে ফেলার আর সাতাল আরবকে আবারও ইরাকের দখলে নেয়ার। আর 1980 সালের 1 এপ্রিলের ঘটনাটা যেন সেই আসন্ন যুদ্ধের দিকেই সাদ্দামকে আরও এক ধাপ এগিয়ে নিল। সেদিন বাগদাদের মুস্তানসিরিয়া বিশ্ববিদ্যালয় ইরাকের তথ্যমন্ত্রী তারিক আজিজ একটা অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে একজন তরুণ গ্রেনেড ছুড়ে মারল। বিস্ফোরণে কয়েকজন মারা গেল। তারিক আজিজ অল্পের জন্য বেঁচে গেলেন। হামলার দায় নিল ইরাকের শিয়া ইসলামপন্থী সংগঠন আল দাওয়া, যাদের পেছনে ছিল তেহরানের সমর্থন। সাদ্দাম হুসেইনের নির্দেশে 3 দিনের মধ্যে গ্রেফতার করা হলো ইরাকের সবচেয়ে বড় শিয়া ধর্মীয় নেতা নাজাফ শহরের মার্জা আয়াতুল্লাহ মুহাম্মদ বাকির আল সদরকে। এরপর তাকে ফাঁসি দেয়া হলো। ইরান থেকে খোমেইনি শোক প্রকাশ করার পর ঘোষণা করলেন, সাদ্দাম সরকারের পতন এখন ইসলামের দায়িত্ব। এরপর থেকে দুটো দেশ তখন কার্যত এক অঘোষিত যুদ্ধে নেমে পড়ে। সীমান্তে প্রায় প্রতিদিনই ছোট ছোট সংঘর্ষ হচ্ছে। ইরানের রেডিও থেকে সারা দিন ইরাকি জনগণকে সাদ্দামের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান আসছে। কিন্তু সাদ্দাম তখনও হিসাব করছিলেন। ইরানের নতুন বিপ্লবী গার্ড পাসদারান তখনও সদ্যজাত একটা সংগঠন। তাদের প্রশিক্ষণ নেই, সমন্বয় নেই, ভারী অস্ত্রশস্ত্র নেই। সাদ্দামের গোয়েন্দা প্রধান রিপোর্ট দিলেন, ইরানের সামরিক অবস্থা এমন দুর্বল যে কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যাবে। আর এই মুহূর্তে সাদ্দামের মাথায় একটা পরিকল্পনা ঘুরছিল, যেটা তিনি বিশ্বাস করতেন তার জীবনের সবচেয়ে বড় সুযোগ। তার পরিকল্পনা ছিল প্রথমত খুজিস্তান প্রদেশ দখল করা। ইরানের তেলের প্রাণভোমরা এই প্রদেশটা, এবং এখানে বাস করে প্রচুর আরব জনগোষ্ঠী। সাদ্দাম ভেবেছিলেন ওরা আরব ভাই হিসেবে ইরাককে স্বাগত জানাবে, বিদ্রোহ করবে। দ্বিতীয়ত সাতাল আরবের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়া, আলজিয়ার্স চুক্তির সেই পুরনো অপমানের প্রতিশোধ নেওয়া। তৃতীয়ত আরব বিশ্বে নিজেকে ইরানি হুমকি থেকে আরবদের রক্ষাকারী হিসেবে প্রতিষ্ঠিত করা। সে বছর 17 সেপ্টেম্বর ইরাকি পার্লামেন্টে দাঁড়িয়ে সাদ্দাম হুসাইন একটা কাগজ তুলে ধরলেন, তারপর সেটা ছিঁড়ে ফেললেন। সেটা ছিল আলজিয়ার্স চুক্তির একটা কপি, যেখানে শাহ রেজা পাহলভির সাথে 1975 সালে সাতাল আরবকে নিয়ে চুক্তি হয়েছিল। অবশেষে ইরাকের 5 বছরের অপেক্ষা শেষ হলো, আর 5 দিন পরেই ইরানে আক্রমণ করা হবে। এই যুদ্ধের গল্প শুধু সাদ্দামের একার সিদ্ধান্তের গল্প নয়, পর্দার পেছনে উকি দেওয়ার সময় এসে গেছে। কারণ যুদ্ধ শুরু হওয়ার পরে পুরো আরব উপসাগরীয় অঞ্চল এক অদ্ভুত নীরব স্বস্তিতে নিঃশ্বাস নিল। সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত সবাই ভেতরে ভেতরে ইরাকের সাফল্য চাইছিল, কারণ তারাও ভয় পাচ্ছিল খোমেনির বিপ্লব রপ্তানি নিয়ে। সৌদির পূর্বাঞ্চলের বড় শিয়া সম্প্রদায় অথবা কুয়েতের শিয়া জনগোষ্ঠীর মাঝে খোমেনির এই বিপ্লবের আগুন যদি ছড়িয়ে পড়ে, সে ভয় থেকেই সৌদি আরব ইরাককে ঋণ হিসেবে দিল প্রায় 30 থেকে 40 বিলিয়ন ডলার। যদিও সেই ঋণ আর কখনো ফেরত চাওয়া হয়নি। এখানে আমেরিকার কথা আলাদা করে বলতে হবে। সরকারিভাবে আমেরিকা বলল তারা নিরপেক্ষ, কিন্তু ইতিহাস বলে অন্য কথা। 1983 সালের ডিসেম্বর মাসে রোনাল্ড রেগানের বিশেষ দূত হিসেবে বাগদাদে পৌঁছালেন ডোনাল্ড রামসফেল্ড, যিনি পরে 2003 সালে সাদ্দামকে উৎখাত করার সেই যুদ্ধের মূল স্থপতি হবেন। সেই বৈঠকে উষ্ণ হাত মেলানোর ছবি আজও ইন্টারনেটে আছে। এই বৈঠকের পর আমেরিকা ইরাককে ইরানের সেনা অবস্থানের স্যাটেলাইট ইন্টেলিজেন্স, কূটনৈতিক সমর্থন এবং কৃষি ঋণের নামে অর্থ সাহায্য দিল। কিন্তু সবচেয়ে ভয়াবহ তথ্যটা বেরিয়ে এলো অনেক পরে।
মার্কিন কংগ্রেসের তদন্তে দেখা গেল আমেরিকান কোম্পানিগুলো ইরাককে রাসায়নিক অস্ত্র তৈরির কাঁচামাল সরবরাহ করেছিল, এবং যখন ইরাক সেই রাসায়নিক অস্ত্র ইরানি সৈন্যদের উপর ব্যবহার করল, তখন রিগান প্রশাসন সরকারিভাবে নিন্দা জানালো ঠিকই, কিন্তু ইরাকের সাথে সব সম্পর্ক বজায় রাখল। তাদের লক্ষ্য একটাই, ইরানকে দুর্বল রাখতে হবে। ইরাকের কাছে ফ্রান্স বিক্রি করল সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান মিরাজ F-1। সোভিয়েত ইউনিয়ন বিক্রি করল ট্যাঙ্ক, মিসাইল। সাদ্দাম পরিকল্পনা করেছিল কয়েক সপ্তাহে খুজেস্তান দখল করবে সে, তারপর ইরান আলোচনায় বসবে। বাস্তবে হল সম্পূর্ণ উল্টো। ইরানের আরব জনগোষ্ঠী বিদ্রোহ করল না, বরং তারা যুদ্ধ করল ইরাকের বিরুদ্ধে। কারণ আক্রমণকারীর প্রতি মানুষের সহজাত ক্রোধ জাতীয়তার বাঁধ ভেঙে দেয়। প্রথম কয়েক সপ্তাহ ইরাক এগোল, ইরানের খুররাম শহর ঘিরে ফেলল, কিন্তু সেই শহরের যুদ্ধ হয়ে গেল ইতিহাসের অন্যতম নৃশংস নগর যুদ্ধ। ইরানিরা সেই শহরের নাম রাখল মদিনাতুল দাম বা রক্তের শহর। ইরাকের প্রায় 3 মাস লেগে গেল সেটা দখল করতে, এবং শহরটা জিতে সাদ্দাম একটা ধ্বংসস্তূপ পেলেন শুধু। এদিকে ইরান চমক দিল, তাদের বিপ্লবী গার্ডের সাথে যোগ দিল স্বেচ্ছাসেবী বাসিজ মিলিশিয়া, যেখানে কিশোর থেকে বৃদ্ধ লক্ষ লক্ষ মানুষ সামনে হেঁটে গেল মাইনফিল্ডে, নিজেদের জীবন দিয়ে পথ তৈরি করল বাকিদের জন্য। এটা ছিল এমন এক ধরনের যুদ্ধ যার জন্য সাদ্দামের সামরিক পরিকল্পনাকারীরা কোনোভাবেই তৈরি ছিলেন না। 1982 সালে ইরান পাল্টা আক্রমণ শুরু করল, খুররাম শহর পুনরুদ্ধার করল মাত্র 35 ঘন্টায়। 20,000 ইরাকি সৈন্য বন্দী হল, ইরাক পিছু হটতে শুরু করল। এই মুহূর্তে সবাই ভাবল এবার হয়তো যুদ্ধ শেষ হবে। ইরাক সংকেত পাঠাচ্ছিল আলোচনার জন্য, জাতিসংঘ মধ্যস্থতার চেষ্টা করছিল, কিন্তু সেই মুহূর্তে খোমেইনি বিরোধিতা করলেন। এই নাটা বোঝা না গেলে যুদ্ধের পুরো ট্র্যাজেডিটা বোঝা যাবে না। খোমেইনি ঘোষণা করলেন যুদ্ধ শেষ হবে শুধু তখন যখন সাদ্দামকে ক্ষমতা থেকে উৎখাত করা হবে এবং ইরাকে একটি ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে। এই সিদ্ধান্তটা আরও 6 বছর যুদ্ধ দীর্ঘায়িত করল, আরও লক্ষ লক্ষ মানুষের জীবন শেষ হলো। এখানে একটু বোঝা দরকার যে শুধু সাদ্দামকে আক্রমণকারী হিসেবে দেখানো এবং খোমেইনিকে ভুক্তভোগী হিসেবে দেখানো এটা সত্যের অর্ধেক। সাদ্দাম যুদ্ধ শুরু করেছিলেন, এটা যেমন ঐতিহাসিক সত্য, খোমেইনি 1982 সালে সেই যুদ্ধ থামানো থেকে বিরত থেকেছিলেন, এটাও ঐতিহাসিক সত্য। এবং যখন ইরান আক্রমণ করতে করতে ইরাকের দক্ষিণে পৌঁছে গেল, তখন কিন্তু সেই ইরানপন্থী সাধারণ ইরাকিরাও যুদ্ধ করল নিজেদের মাটি রক্ষায়। এভাবেই যুদ্ধ চলতে থাকলো, আর সবচেয়ে সস্তা হয়ে গেল মানুষের প্রাণ। 1988 সালে যখন যুদ্ধ এক অদ্ভুত ক্লান্তিতে শেষ হতে শুরু করলো, ঠিক তখনই ইরাকের উত্তরে কুর্দিস্তানের একটা ছোট্ট শহরের উপর ফেলা হলো রাসায়নিক বোমা। কয়েক হাজার মানুষ মারা গেলেন, শিশু, নারী, বৃদ্ধ কেউ বাদ গেলেন না। এটা নিঃসন্দেহে একটা যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ। কিন্তু সেই মুহূর্তে আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট প্রথমে বলল হামলা ইরান করেছে, পরে বলা হলো এটা ইরাকের কাজ। একই সাথে তারা ইরাকের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখল। হাস্যকর বিষয় হলো রাসায়নিক অস্ত্রের কাঁচামাল দিল আমেরিকা, পশ্চিমের সরকারগুলো চোখ বন্ধ করে রইল পুরো 8 বছর ধরে। অনেকে প্রকাশ্যে সাহায্যও করেছিল, আর এখন শুধু সাদ্দামের নামে বিচার হবে। এটা ইতিহাসের সেই অধ্যায় যেটা পুরোপুরি বলা হলে অনেক বড় বড় রাষ্ট্রকেই বিপদে পড়তে হবে। তা নিয়ে না হয় অন্য একদিন আলোচনা করা যাবে। 88 সালের সেই গ্রীষ্মেই ইরাক ইরান যুদ্ধের ইতি ঘটল। খোমেনি জাতিসংঘের রেজলিউশন 598 অনুযায়ী যুদ্ধবিরতি মেনে নিলেন। তার সেই বিবৃতিটা ইতিহাসের অন্যতম করুণ স্বীকারোক্তি। তিনি বলেছিলেন, এই চুক্তি মেনে নেওয়া আমার কাছে বিষের পেয়ালা পান করার সমতুল্য, কিন্তু আমি মেনে নিচ্ছি ইসলাম ও বিপ্লবের স্বার্থে। তার মাত্র 1 বছর পরে 1989 সালের জুনে খোমেনি মারা গেলেন। সাদ্দাম বেঁচে রইলেন আরও 14 বছর, তারপর আরেকটা যুদ্ধে হারলেন, এবার সেই আমেরিকার কাছে যে একদিন তার পাশে দাঁড়িয়েছিল। 8 বছর ধরে চলা যুদ্ধের পর সীমান্ত আগে যেখানে ছিল সেখানেই আছে। সাদ্দাম শাত আল আরব ফেরত পাননি। ইরান থেকে পালিয়ে যাওয়া শাহ পাহলভিও 1980 সালে মারা গেলেন ক্যান্সারে।
খোমেনিও বাগদাদে পৌঁছাতে পারেননি, তার বিপ্লব ছড়িয়ে দেওয়ার স্বপ্ন পূরণ হয়নি। ইরান পেল ধ্বংস হয়ে যাওয়া একটা অর্থনীতি আর লক্ষ লক্ষ মৃতের স্মৃতি। আমেরিকা এবার খোলস পাল্টে 1991 সালে ইরাকের বিরুদ্ধেই যুদ্ধ করল। আর 2003 সালে সেই রামসফেল্ড, যিনি 1983 সালে সাদ্দামের হাত মিলিয়েছিলেন, তিনি সাদ্দামকে ক্ষমতাচ্যুত করার অপারেশনের নেতৃত্ব দিলেন। ইতিহাসের এই যুদ্ধে কোনো নায়ক নেই, শুধু মৃতদেহ আছে।